ডিজিটাল ই-কমার্স চলছে অ্যানালগে, কয়েকশো কোটি টাকা আটকে রাখার অভিযোগ পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে। বিশেষ টিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া, একদিনে ৭৫ লাখ মানুষ না পেলে কর্মসূচি চলবে কয়েকদিন। খোলা ড্রেন আর নালায় মৃত্যু ফাঁদ চট্টগ্রাম নগরী, ৩ মাসে ৪ মৃত্যু, নির্বিকার তদারকির প্রতিষ্ঠানগুলো। চুল কেটে দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। ই কমার্স নীতিমালার স্ক্রো সিস্টেম ডিজিটাল ই কমার্স চলছে অ্যানালগ সিস্টেমে। কোম্পানিগুলো গ্রাহকের পণ্য বুঝিয়ে দেওয়ার পরও টাকা আটকে রাখার অভিযোগ পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে। তারা নানা অজুহাত দেখালেও বাংলাদেশ ব্যাংক বলছে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। জুলাইয়ে পাশ হয় ই কমার্সের নতুন নীতিমালা। গ্রাহকের অর্থ সুরক্ষায় আনা হয় স্ক্রো সিস্টেম। বলা হয় গ্রাহক পণ্য পাবার পরপরই ছাড় পাবে পেমেন্টকৃত অর্থ। কিন্তু পণ্য ডেলিভারি দেওয়ার পরও দ্রুত টাকা না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ব্যবসায়ীর। এর প্রভাব পড়েছে পণ্য সরবরাহে। আস্থাহীনতা তৈরি হচ্ছে গ্রাহকের। পণ্য বা টাকা ফেরত না পেয়ে অভিযোগ কেন্দ্রে ভিড় করছেন গ্রাহকরা। যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি সিস্টেমটাই যদি অটোমেটেড সিস্টেম না করা হয়, যে একজন কাস্টমার ডেলিভারি পাওয়ার সাথে সাথে একটা ওটিপি সিস্টেমে যদি না যায়, ওটিপি পেলে তারা যদি সেটাকে ভেরিফাই করে দেয়, তাহলে সেই সিস্টেমটা সরাসরি ক্যান হিট টু দ্য পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক সেই ট্রানজ্যাকশনগুলো জানতে পারে, কিন্তু সেক্ষেত্রে এরা ম্যানুয়ালি ভেরিফিকেশন করে। ই কমার্স প্রতিষ্ঠানগুলো বলছে গত ২ মাসে যে পরিমাণ পণ্য ডেলিভারি করা হয়েছে তার ২০% টাকা পাওয়া গেছে। এছাড়া নীতিমালা হওয়ার আগের লেনদেনের টাকাও এসক্রো সিস্টেমে দেয়া হয়েছে, যে কারণে আলিশা মার্ট, কিউকম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা গেটওয়েতে আটকা পড়েছে। অভিযোগ জানিয়ে কোম্পানিগুলো চিঠিও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। আমাদের যেমন 450 কোটি টাকার মতো আছে ইয়েতে, এই ফস্টারে। আপনারা যান, তদন্ত করেন, 400 কোটির উপরে টাকা আছে আমার এইখানে প্রোডাক্ট পেন্ডিং আছে হয়তো 200-250 কোটি, 150 কোটির উপরে আমার নিজের সব টাকা যদি আমি এইরকমভাবে ব্যালেন্স না হয়, কবে একটা সময় আমার কোম্পানি ফল করবে, কারণ আমি তো ডেলিভারি একটা সময় দিতে পারবো না। আর এসওপির ক্ষেত্রে আমার মনে হয় এসক্রো সিস্টেমটা পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া উচিত। তবে গেটওয়ে কোম্পানিগুলোর দাবি ডেলিভারি প্রক্রিয়া সনাতন পদ্ধতিতে চলায় এ দুর্ভোগ। এই এন্টায়ার প্রসেসটাকে ম্যানুয়ালি খুব বেশি দিন চালানোটা কষ্টকর হবে। এই পুরো প্রসেসটাকে কিভাবে অটোমেট করা যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। অথরিটির সাথে আমরা কাজ করছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে স্পিরিটে কাজ করার কথা, সেই স্পিরিটটা তো বাস্তবায়িত হলো না। সেই ক্ষেত্রে তাদের তো ওইভাবে নির্দেশনা দেওয়াই আছে। আমাদের কাছে যদি আমরা যদি এরকম একটা আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসে, তাহলে অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করবো। যথাযথ নির্দেশনা আমরা বাংলাদেশ ব্যাংক দেবে। গ্রাহক সুরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়কে তৎপরতা বাড়ানোর তাগিদ ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে দেশজুড়ে পালিত হলো বিশেষ টিকাদান কর্মসূচি। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে টিকা নিয়েছে মানুষ। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭৫ লাখ মানুষকে টিকা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। একদিনে ৭৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই কার্যক্রম শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা প্রত্যাশীদের ভিড়। উৎসব মুখর পরিবেশে কোনো ভোগান্তি ছাড়াই টিকা নিয়ে খুশি তারা। বেশিরভাগ কেন্দ্রে টিকা নেয়ার সময় SMS দরকার হলেও খিলগাঁওয়ের নগর মাতৃসদন কেন্দ্রে SMS ছাড়াই দেয়া হয় ভ্যাকসিন। পাশেই আরেক কেন্দ্রে সিনোফার্মের পাশাপাশি দেয়া হয় মডার্নার টিকাও। আমরা কমিশনারের কার্যালয়ে আমাদের মাইকিং করেছে, দেন আমরা মাইকিং শুনে কমিশনারের কার্যালয়ে গিয়েছি, দেন কমিশনার সিগনেচার দিয়েছে, দেন আমরা এসেছি। আমরা রেজিস্ট্রেশন করছি, মেসেজ আসে নাই। কমিশনার এখানে আমরা কাগজপত্র ঠিক করে আনছি। টিকা কর্মসূচির দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা বলছেন, সোমবার দুপুরে টিকা কর্মসূচির কথা জানানো হয়েছে।
প্রচারের সময় কম পাওয়ায় ক্যাম্পেইন সম্পর্কে বেশি মানুষকে জানানো যায়নি, তাই উপস্থিতি কিছুটা কম। আগের থেকে মেসেজটা পেলে আমাদের জন্য একটু সুবিধা হয় কি, যে আমরা অলিতে গলিতে মাইকিং যদি করে দিই তাহলে তারা জানতে পারে। তো এই জিনিসটা হয়েছিল, কিন্তু এখনই আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের এই কালকে দুপুরে কিন্তু আমরা মেসেজটা পেয়েছি। করোনা পরিস্থিতির কারণে কেন্দ্রগুলোতে কর্মসূচির খবর পাঠাতে দেরি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার হাতে থাকা, টিকার পৌঁছে দেওয়া, এরকম বেশ কিছু চ্যালেঞ্জ সবসময় থাকে। কোভিড সিচুয়েশনে অনেক সময় নিয়ে কাজ করার মতন অবকাশ থাকে না। ধানমন্ডির 15 নম্বর ওয়ার্ডের টিকা কেন্দ্র পরিদর্শন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, মজুদ সাপেক্ষে পরবর্তীতে 1 কোটি ডোজের টিকা ক্যাম্পেইন করা হবে। আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে 1 কোটি করে দেওয়ার চেষ্টা করব। স্যার, আগামীকালকে টিকা কি দেওয়া হবে কিনা স্যার? এটা কি? হ্যাঁ, আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, দুর্গম এলাকা স্যার অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। বিশেষ কর্মসূচিতে যারা প্রথম ডোজের টিকা নিচ্ছেন তাদেরকে 1 মাস পর একই কেন্দ্রে দেয়া হবে দ্বিতীয় ডোজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী ও বিদেশগামীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষার মূল্য 1600 টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে বিমানবন্দরে 6টি কোম্পানির বসানো RT-PCR ল্যাবে নমুনা পরীক্ষার জন্য এক একটি প্রতিষ্ঠান এক এক ধরনের খরচ নির্ধারণ করেছিল। এখন সব প্রতিষ্ঠানকে একই খরচে নমুনা পরীক্ষা করতে হবে। বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত 12টি RT-PCR মেশিন। অদৃশ্য কারণে এখনও চালু হয়নি পরীক্ষা, ফলে সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারছেন না হাজারো প্রবাসী। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাই সংবিধান অনুযায়ী তার সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বঙ্গবন্ধু কন্যার জীবনের নানা দিকের উপর আলোকপাত করেন নেতারা। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ পথ চলার সংগ্রাম ও সফলতার কথা উঠে আসে নেতাদের বক্তব্যে। দেশের আর্থসামাজিক উন্নয়নে শেখ হাসিনার অবদানকে জোয়ান ও বার্কের সংগ্রামের সাথে তুলনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে আজকে মাঠ ঘোরাও করবে, পানি ঘোরাও করবে, আমরা সম্মতি জবাব দেবো যে কোনো বিশৃঙ্খলা। পরবর্তী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য 52 বিশিষ্ট নাগরিকের দাবি নিয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, সরকারের সহযোগিতায় নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। 27 বছর ক্ষমতায় ছিল, তারা কোনো আইন করে নাই, আমরাও করতে পারি নাই, এটি আইন হয় নাই, তার জন্য নির্বাচন বসে থাকে নাই। আর নির্বাচন কমিশন করবে কে? আইন আছে, বিজ্ঞপ্তির মাধ্যমে, একটা আইনের মাধ্যমে এটা হয়ে আসছে। এখন যে অল্প সময় আছে তাতে নির্বাচন কমিশন আইন করে করা সম্ভব নয়। দেশের উন্নয়নে শেখ হাসিনার অনন্য ভূমিকা দেশে ও বিদেশে স্বীকৃত বলে মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। 2008 সালে ধস নামানো বিজয়ের মাধ্যমে আমাদের নেত্রী সরকার গঠন করেছেন, আর গত 12.5 বছর, 13 বছরে বাংলাদেশ আজকে বলতে গেছে পাকিস্তান বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখেছে দেশের মানুষ। বাংলাদেশ এগিয়ে যাবেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় র্যালি ও সমাবেশ করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে পটিয়া কলেজ মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে এই সমাবেশ শুরু করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। সমাবেশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে হুইপ শামসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, তবে শিক্ষার্থীদের দেওয়া হবে সনদ। শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা এখনও বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হওয়ায় জেএসসি জেডিসি পরীক্ষা নেয়ার সুযোগ নেই। তবে শ্রেণীভিত্তিক মূল্যায়ন করে দেয়া হবে সনদ। সেখানে হয়তো কিছুটা সামষ্টিক পরীক্ষার কিছুটা অংশ থাকতে পারে, কিছুটা এই যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে সেগুলো দিয়ে হবে, এবং এই অষ্টম শ্রেণীর শেষে আশা করছি তারা সনদও আমরা তাদেরকে দিতে পারবো। এদিকে বার্ষিক পরীক্ষা অন্যান্য বছরের মতো ব্যাপক পরিসরে হবে না। অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। মানে বছর শেষে একটা মূল্যায়ন, এখন সেই মূল্যায়নটা খানিকটা পরীক্ষার ভিত্তিতে হতে পারে, খানিকটা আমাদের ধারাবাহিক মূল্যায়ন যেগুলো হচ্ছে সেগুলোর ভিত্তিতে হতে পারে, খানিকটা প্রজেক্ট বেসড হতে পারে, খানিকটা আমাদের এই যে আমরা অ্যাসাইনমেন্ট করছি সেগুলোর মধ্যে দিয়ে হতে পারে। এবছরের প্রাথমিক সমাপনী পিইসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার প্রস্তুতিও রয়েছে। আমাদের ওয়ার্কশিট দেওয়া আছে, আমাদের মূল্যায়নের আছে, আমরা অনেকটাই করতেছি। আমাদের সেখান থেকে আমরা ওয়ার্কশিটের ভিতর থেকেও একটা মূল্যায়ন করব, পাশাপাশি শর্ট সিলেবাসে আমরা একটা পরীক্ষা নিতে পারব। শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 জনের চুল কেটে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। একই সাথে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে পরীক্ষা বর্জনের বিক্ষোভ করেছে। এই ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে সোমবার রাতে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে এবং ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের উপরে আগে থেকে খুব ছিল, এই জন্য আমাদের 14 থেকে 15 জনের মাথা চুল কেটে দেয়। একদম চোরের মতো করে আমাদের চুল কেটে দেয়, মনে হয় আমরা কি চুরি করছি। আমরা তাকে চাই না, আমরা তাকে চাই না, নিরাপদ না, আমরা কেউ তার কাছে নিরাপদ না, তার অধীনে আর আমরা থাকতে চাই না। আমরা আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে সে নিয়ে এসেছে, মানসিকভাবে অবরুদ্ধ করে রেখেছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। লিখিত অভিযোগটা আমরা আজকে পেয়েছি এবং আমরা আজকে জেনে আমরা আসলে স্তম্ভিত যে তিনি শুধু যে চুল কেটে দিয়েছেন তা না, চুল কাটার ঘটনাটা ঘটেছিল পরীক্ষার একদম শুরুর দিকে। এই স্টুডেন্টগুলো কি করে পরীক্ষা দিল, মানবিকতার জায়গা থেকেও যদি আমরা ভাবি ভীষণ দুঃখজনক। ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি। বিষয়টা লিখিত আকারে আমার কাছে আসলে কেন এই বিশৃঙ্খলার সৃষ্টি হলো, কে দায়ী, এইগুলো আমরা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় তদন্ত কমিটি করব, আর সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা যে সুপারিশ করে সে অনুযায়ী আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীরা জানান, গত রোববার পরীক্ষার হলে ঢোকার সময় প্রক্টর ফারহানা ইয়াসমিন কাঁচি দিয়ে 16 শিক্ষার্থীর চুল কেটে দেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌরব। দিলীপ, শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি জানিয়েছেন, আসলে ঘটনাটা কি ঘটেছিল? সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। গত 26শে সেপ্টেম্বর
দুপুরে এই পরীক্ষার হলে যখন শিক্ষার্থীরা প্রবেশ করছিল তখন ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন তিনি যে শিক্ষার্থীদের চুলগুলো আসলে হাতে ধরা যায়, মুঠোতে ধরা যায়, সেই শিক্ষার্থীর চুলগুলো কিন্তু কেটে দিয়েছে, 16 জন শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন। এরপরে আসলে বিশ্ববিদ্যালয়টি আসলে আপনারা জানেন যে শিক্ষকের হাতে কিন্তু অনেকগুলো মাস্ক থাকে, যে কারণে কিন্তু আসলে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারছিল না এবং এই প্রতিবাদও করতে পারছিল না। পরবর্তীতে এক শিক্ষার্থী নাজমুল ইসলাম তিনি আসলে এই লাঞ্ছিত হওয়ার কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এরপর থেকে কিন্তু আসলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যে 5টি বিভাগ রয়েছে সেই 5টি বিভাগের শিক্ষার্থীরা কিন্তু একযোগে আন্দোলন ডাক দেন এবং গতকাল থেকে তারা কিন্তু পরীক্ষা বর্জন করেছে। ক্যাম্পাস যে অস্থায়ী ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসে তালা লাগিয়ে দিয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ তিনি সেখানে আসেন এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনা করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবি জানিয়ে তারা স্মারকলিপি প্রদান করেন। আমাদেরকে শিক্ষার্থীরা বলেছেন যে কালকে তারা যে আলোচনা করছে সেই আলোচনা কিন্তু আসলে ফলপ্রসূ হয় না, কিন্তু আমাদেরকে রাত্রিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল জানিয়েছেন যে তারা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার বা আলোচনা পরপর কিন্তু ওই চেয়ারম্যান পদ সহ তার যে প্রশাসনিক আরো 2টি পদ ছিল সেই 3টি পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছে। কিন্তু আমি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা দাবি করেছে সেই অভিযুক্ত শিক্ষককে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, যে কারণে কিন্তু তাদের আন্দোলন রয়েছে এবং আজকেও কিন্তু তারা পরীক্ষা বর্জন করে আন্দোলন করবে বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। রাস্তার পাশের খোলা ড্রেন আর নালা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম নগরীতে। মাত্র 3 মাসের ব্যবধানে খাল নালায় পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে নির্বিকার তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো বরং তারা দায় সারছে একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে। গত 25 আগস্ট মুরাদপুরের চশমাখালে নিখোঁজ হলেও সন্ধান মেলেনি সবজি বিক্রেতা সালেহ আহমেদ। 30 জুন একই খালে অটোরিকশা উল্টে প্রাণ হারান 2 জন। সোমবার রাতে আগ্রাবাদে ড্রেনে পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। নগরবাসীর অভিযোগ, নালার উপরে স্ল্যাব এবং রাস্তার পাশের খালে নিরাপত্তা দেয়াল না থাকায় বারবার ঘটছে দুর্ঘটনা। এরকম সাদিয়া কয়টা মরলে যে মনে করেন এই প্রশাসনের এবং কি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের মনে করে টনক লড়বে। কিছু করতেছে না, দেশের জন্য কি নগরের জন্য কিছু, ওনারা শুধু চাচ্ছে ওনাদের গদিটা শক্ত। ফুটপাথগুলো যদি চলাচলের উপযোগী করতো তাহলে আজকে আমাদের বোনটা এভাবে তার মৃত্যু হতো না। নগরীর খাল নালা রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। তবে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় এর বড় একটি অংশের দেখভাল করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু দুর্ঘটনার পর দায় নিতে রাজি নয় কেউ। এক্সপ্রেসওয়ে দেওনাট হতে পতেঙ্গা পর্যন্ত যে কাজ চলছে এগুলো সিটি কর্পোরেশনের আওতায় নেই। এখন এটা মেইনটেনেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। আমি মনে করি কিছুটা অবহেলা আছে। দুটি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে বাড়ছে জনদুর্ভোগ ও প্রাণহানির ঘটনা। এজন্য নালাতে স্ল্যাব ও খালের ধারে নিরাপত্তা দেয়াল বসানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটার দায় কাউকে না কাউকে স্বীকার করা প্রয়োজন এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য অনিরাপদ স্থানগুলিকে শনাক্ত করে দ্রুত একটি প্রকল্প প্রণয়ন করে নিরাপত্তা বেষ্টনী দেওয়া এবং অনিরাপদ জায়গাগুলিকে নিরাপদ করার উদ্যোগ সিটি কর্পোরেশনকেই গ্রহণ করতে হবে। দুর্ঘটনার পর নড়েচড়ে বসলেও কিছুদিন পর সবকিছুই চাপা পড়ে যায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অনুমতি ছাড়াই উৎপাদন শুরু হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। উপজেলার প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কারখানা চালু করতে তাদের অনুমোদন নেওয়া হয়নি। ভবনগুলোতে আগুন সহ অন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিনা তাও জানে না সরকারি দপ্তরগুলো। গত 8 জুলাই আগুন লাগে সজীব গ্রুপের হাশেম ফুডস কারখানায়। ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত 51 জন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি দপ্তরগুলো জানায় কারখানা ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
আগুন লাগে কারখানার সবচেয়ে বড় ভবনটিতে। উৎপাদন বন্ধ হয়ে যায় অন্য ভবনগুলোর ইউনিটেও। প্রায় 3 মাস পর গত সপ্তাহ থেকে 3 ইউনিটে শুরু হয়েছে উৎপাদন। তৈরি করা হচ্ছে জুস ও লাচ্ছি। পুরো দমে কারখানা চালাতে দেয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিও। 8টা 5টা ডিউটি, 5টার পর 3 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম চলে, শুক্রবার বন্ধ। আমি লোডারের কাজ করি ভাই, আমরা কাজ করি যে 2-3টা সেকশন চলে। 10 দিন ধরে রানিং। বর্তমানে তো সেকশন ওগুলাই নেই, ওগুলো ক্লোজ হয়ে গেছে। যা কিছু সেকশন আছে আস্তে 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 রানিং হতেছে। এসব বিষয়ে কিছুই জানে না কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রতিষ্ঠানটির দায়িত্ব হলেও আগুন লাগার আগেও তা করতে ব্যর্থ ছিল দপ্তরটি। এবারও দিচ্ছে দায়সারা বক্তব্য। উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানিয়েছেন কারখানা চালু করতে অনুমতি নেওয়া হয়নি। ওই ভবনটা পরিত্যক্ত ঘোষণা করবে ফায়ার সার্ভিস এবং প্রশাসন। আমাদেরকে তারা কোনো কিন্তু নোটিশও দেয় নাই, তারা কিছু বলেও নাই। ওই কারখানা চালু করতে যেহেতু প্রশাসনের একটা বিষয় আছে, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে সবচেয়ে ভালো হয়। এ বিষয়ে বক্তব্য জানতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক পক্ষের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে পুলিশ। আর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করা সহ নানা অভিযোগে শ্রম আদালতে 3টি মামলা করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। এগুলোর সবই বিচারাধীন। হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষ করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। 3 মাস বন্ধ থাকার পর এখানে আবারও উৎপাদন শুরু হয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা এবারও তা জানে না কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। অন্যদিকে কোনো সংস্থার অনুমতি ছাড়াই উৎপাদন শুরু করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মানসিকতাতেই অটল সজীব গ্রুপ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমন চাষের মধ্যবর্তী সময়ে বিভিন্ন জেলায় হঠাৎ বেড়েছে ইউরিয়া সারের দাম। খুচরা বাজারে প্রতি বস্তায় অতিরিক্ত 80 থেকে 100 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে প্রান্তিক চাষিদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফরিদপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে 6000 হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। তবে খুচরা বাজারে হঠাৎ ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। চাষিদের অভিযোগ, কৃষি শ্রমিকের সংকট সহ নানা কারণে বেড়েছে উৎপাদন খরচ। তার উপর হঠাৎ সারের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা কঠিন হবে তাদের। সারের দাম বেশি দেখে আমরা এটা সার বেশি খাইতে পারতেছি না। আমনের সিজনে অতিরিক্ত সারের যদি দাম বেড়ে যায় তাহলে আমরা ফসল করে কোনো জুত পাবো না। আমরা যে পরিমাণে ধানের দাম পাবো তাতে তো আমাদের খরচ হাতে থাকবে না কিছু। একই অবস্থা নওগাঁতেও। ডিলার পর্যায়ে সার সংকট না থাকলেও খুচরা বাজারে প্রতি বস্তা সারের দাম বাড়ানো হয়েছে 100 টাকা। এজন্য বাজার তদারকি দাবি জানিয়েছেন চাষিরা। 500 সার লাগবে, 100 আছে, 90 আছে, দাম বলে বাড়তি। যশোরেও কোনো কারণ ছাড়াই সারের দাম বাড়িয়েছেন ডিলার, সাব ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি বাস্তব কোনো প্রমাণ পাই আমি তার ডিলারশিপ বাতিল করব এবং আইনগতভাবে জেল জরিমানা যা হয় সেটা আমি করব। কারণ আমি এদিকে কোনো রকম ডকুমেন্ট যদি পাই আমি কিন্তু ছাড় দেওয়ার ব্যক্তি না। ভরা মৌসুমে সারের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রান্তিক চাষিরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার হাটবাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। তবে বৃষ্টির অভাবে আগাম সবজির মান নিয়ে শঙ্কায় কৃষক। গত বছরের চেয়ে এবার ভালো ফলনের আশা করছে কৃষি অধিদপ্তর। আগাম শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার চাষিরা। ইতিমধ্যেই শিবগঞ্জ ও সদর উপজেলার কিছু অংশে ফুলকপি বিক্রি শুরুও করেছেন কৃষকেরা। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে ফলবে শীতের সবজি, তাই দামও ভালো পাওয়ার আশা কৃষকদের। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সবজির মান নিয়ে কিছুটা শঙ্কিত তারা। বৃষ্টি যদি একটু না হালকা হালকা পাতলা না বৃষ্টি হয় তাহলে মনে ফসল ভালো হবে। আর যদি একবারে এঁকে বৃষ্টি যদি না হয় তাহলে শেষে আবাদ করা লাগবে, আর সেই আবাদটা খুব একটা ভালো হয় না। যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে ফলন আল্লাহর রহমত ভালো হতে পারে, আবহাওয়ার উপর হবে নির্ভর। সেপ্টেম্বরে বৃষ্টিপাত কম হলেও অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা করছে আবহাওয়া অধিদপ্তর। সেপ্টেম্বর মাসের জন্য বগুড়ার যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি হচ্ছে 310 মিলিমিটার এবং অক্টোবর মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে 126.9 মিলিমিটার। তো আমরা যদি অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতটাও পেয়ে যাই তবে কৃষকের ফসলের কোনো ক্ষতি হবে না এবং সেক্ষেত্রে কৃষক উপকৃত হবেন। কৃষি বিভাগ বলছে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়বে না আগাম সবজিতে। আবহাওয়ার যে বৈরী ভাবটা এটাই তো সাময়িক, কারণ নিম্নচাপের কারণে গরম প্রচণ্ড গরম পড়ছে। বৃষ্টি হলে ধানের জন্য ভালো হয়,
আবার বৃষ্টি হলে সবজির জন্য বিপজ্জনক হয়। এবছর 2750 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এরই মধ্যে 3380 হেক্টর জমিতে সবজির আবাদ শুরু হয়েছে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। শেখ হাসিনা এখন একজন বিশ্ব নেতা বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটির 3 দিনের বিশেষ চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা স্মরণ করেন সালমান এফ রহমান। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার বিষয়ে স্মৃতিচারণ করেন তিনি। তুলে ধরেন 75-এর পরবর্তীতে শেখ হাসিনার যন্ত্রণার জীবন এবং রাজনৈতিক সংগ্রামের কথা। 1996 সালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর আবার ষড়যন্ত্র শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি আরও বলেন, 2001 সালে ষড়যন্ত্র আর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারা জীবন শেষ করে গত এক যুগে শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা। রোববার থেকে শুরু হওয়া প্রদর্শনীতে শেখ হাসিনার সংগ্রামী জীবন ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। 12 বছর আগে যখন উনি ক্ষমতায় এসেছেন আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $550। আর 12 বছরে আজকে আমার পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছে $2227, প্রায় 4 গুণ। এবং আমার পার ক্যাপিটা ইনকাম আজকে সাউথ এশিয়াতে হাইয়েস্ট। আমার কিন্তু ইন্ডিয়া থেকেও বেশি, পাকিস্তান থেকেও বেশি। তো এই যে একটা ফিগার, এই যে আমি বললাম, এরকম অনেকগুলি স্ট্যাটিস্টিক্স আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে আসলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে এসছেন, এটার জন্য কিন্তু আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বেড়ে যাওয়ায় বেনাপোল স্থলবন্দরে দেখা দিয়েছে ব্যাপক পণ্য জট। জটের কারণে আমদানি পণ্যের ট্রাকও বন্দরে প্রবেশ করতে পারছে না। কর্তৃপক্ষ বলছে, ধর্মঘটের পর সয়াবিনের ভুসি সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বেড়ে যাওয়ায় বন্দরে ট্রাকের চাপ বাড়ছে। এদিকে জট কমাতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। দেশের স্থলপথে আমদানি রপ্তানি 70% হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। তবে করোনার কারণে গত বছর থেকে কমে আসে রপ্তানির পরিমাণ। গত অর্থ বছরে রপ্তানি হয়েছে 2,97,048 টন পণ্য। দুই দেশে সংক্রমণ কমে আসায় গেল কিছুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে রপ্তানি। রপ্তানি বেশি হওয়ার কারণে বেনাপোলে পণ্য বোঝাই ট্রাকও আসছে অনেক বেশি। আগে প্রতিদিন গড়ে 100 থেকে 150 ট্রাক পণ্য নিয়ে আসলেও এখন তা বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে ভয়াবহ পণ্য জট সৃষ্টি হয়েছে বন্দরে। ব্যবসায়ীরা বলছেন, সয়াবিনের ভুসি, পাট, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, সাবান, ব্যাটারি সহ অন্যান্য পণ্য নিয়ে 250 থেকে 300 ট্রাক প্রতিদিন ভারতে প্রবেশের জন্য বেনাপোলে আসছে। কিন্তু ভারত প্রতিদিন নিচ্ছে 200 ট্রাকের মতো। এই অবস্থায় আমাদের যদি ইন্ডিয়াতে গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি যদি এক্সপোর্ট না করতে পারি, তাহলে আমাদের এখানে গাড়ি নামানো হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, যানজট হচ্ছে। এইটা নিরসনের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কামনা করছি। 15 তারিখের ভিতরে মানে এই মালগুলো কত লক্ষ টন মাল ঢোকাইতে হবে। তো এখন এটা হঠাৎ করে এত পরিমাণে শিখেছে না বলে যানজট সাময়িক একটা হয়েছে। তারপরও এটা নিয়ে আমাদের কমিশনার মহোদয় ইন্ডিয়ারও নিয়ে কথা বলছে যে অন্য অন্য পোর্ট খুলে দেওয়ার জন্য। এদিকে পণ্য জট কমাতে রপ্তানি ট্রাক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গ্রহণ করার কথা সেই পরিমাণ পণ্য গ্রহণ করতে পারছে না, ফলে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছে এবং কিছুটা পণ্য জটের সৃষ্টি হয়েছে। আশা করা যায় ভারতীয় কর্তৃপক্ষ যদি খুব দ্রুত রপ্তানি পণ্যবাহী গাড়িগুলি গ্রহণ করে, তাহলে রাস্তার জ্যাম কমে যাবে এবং পণ্য জটও কমে যাবে। প্রধান স্থলবন্দরে পণ্য জট নিয়ন্ত্রণে রাখতে জমি অধিগ্রহণ সহ নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলছে বলেও জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুতের আলোয় এখন আলোকিত উপকূলীয় এলাকা। প্রথম পর্যায়ে এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী বছর পদ্মা সেতুর রিভার ক্রসের কাজ শেষ হলেই দ্বিতীয় ইউনিটের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে 1320 মেগাওয়াট বিদ্যুৎ। আগামী বছরের মার্চে বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 2014 সালে বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসির মধ্যে যৌথ উদ্যোগের চুক্তি হয়। বাংলাদেশের পক্ষে নর্থ ওয়েস্টের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম এ চুক্তিতে সই করেন। করোনা মহামারীর মধ্যেও চীন ও বাংলাদেশি কর্মকর্তা শ্রমিকদের যৌথ প্রয়াসে গত বছর শেষ হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ। 8 ডিসেম্বর থেকে শুরু হয় উৎপাদন। এই কেন্দ্র থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। এর মাধ্যমে জেলার ব্যবসা বাণিজ্য, কলকারখানা, পর্যটন সহ আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বর্তমানে এই কেন্দ্রে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন পোড়ানো হচ্ছে 6,500 টন কয়লা। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা পেতে শুরু করেছে এলাকাবাসী। বেড়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে গড়ে উঠেছে বড় বড় শিল্প কারখানা। বড় বড় প্রতিষ্ঠান আমাদের পায়রাপোর্টের আশেপাশে জমি ক্রয় করতেছে এবং তারা বিভিন্ন শিল্প কারখানা গড়ার জন্য স্থাপনা কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চের প্রথম সপ্তাহে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলমোস্ট 10% চাহিদা এই বিদ্যুৎ প্ল্যান্ট থেকে পূরণ হতেছে। তেমনি এই দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি উন্নতি করার পেছনেও এই বিদ্যুৎ কেন্দ্রের অবদান আছে। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 12,284 কোটি টাকা, যার প্রায় 80% ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাত্র 8 ভাগ নিজ জমি থেকে বছরের খাবার পান, এই তথ্য গবেষণা সংস্থা আরডিসির। আর কাপিং ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনায় ক্ষুদ্র জাতিসত্তার 70% হতদরিদ্র হয়েছে। সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন ও মাতৃভাষার শিক্ষার প্রস্তাব সংসদে পাঠিয়েছে এ বিষয়ক সংসদীয় ককাস। দুলালী ভুইয়ার পরিবারের সদস্য 11 জন। ঘরের 2 কামরায় ছেলে, বউ আর নাতি নাতনি মিলে 9 জনের মাথা গোজার ঠাঁই হলেও বুড়ো বুড়িকে ঘুমাতে হয় বারান্দায়। মৌসুমে ধান চাষ বা কাটার কাজ থাকলেও বাকি সময়টাই বিল পুকুরের মাছ বা শাকলতা জোগাড় করে খেতে হয়। যেদিন জোটে না সেদিন আধ পেটেই থাকতে হয়। কম বেশি একই অবস্থা নওগাঁর মহাদেবপুর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার। এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা 28,000 প্রায়। করোনায় এদের আয় কমেছে 45%। আমাদের ভাত দিবে না ছেলে মেয়েদের ভাত জুটাবে? মা কার ভাত জুটাবে বলেন? খুবই কষ্ট আমাদের। হয়তো মাছ বিক্রি করি এবং হয়তো শাকসবজি বিক্রি করি। দোকানের কাছে নিয়ে যায় ব্যাংকে ট্যাঁকি এটা সেটা নিয়ে আসে, চালগুলা খাওয়ানো হয়। দেশে 50-এর বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে 35টির বসবাস সমতলে। এদের 68 ভাগই ভূমিহীন। গবেষণার তথ্য বলছে, উত্তরবঙ্গে বাস করা 92 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সারা বছরের খাদ্য উৎপাদনের জমি নেই। করোনায় তাদের হতদরিদ্রের হার 70% পৌঁছেছে। কৃষিজাত পণ্য উৎপাদক তারা তাদের জিনিস বাজারে পৌঁছানো, বিশেষ করে দূরবর্তী বাজার হলে যেখানে ট্রান্সপোর্টের সহায়তা লাগে, সেইখানে পৌঁছানোর ব্যাপারটা খুবই অসম্ভব হয়ে গেছে তাদের জন্য। মন্ত্রণালয় না হলে সরকারের পক্ষে বিশেষ জনগোষ্ঠীকে কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনা দেওয়া সম্ভব না। ফলে এই প্রস্তাব আমরা মাত্র 1 সপ্তাহ আগে এটা চূড়ান্ত করেছি। এটা সরকারকে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষার ব্যবস্থা মাতৃভাষায় করতে না পারলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের অবস্থার উন্নয়ন কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাদেবপুর, নওগাঁ। বিশ্বে একদিনে করোনায় 7,700 মানুষের প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 47,77,000 ছাড়ালো। মোট আক্রান্ত 23,34,00,000-এর বেশি। টিকা নিতে সাধারণ মানুষের অনিচ্ছার কারণে ফের ভাইরাসের বিস্তার বাড়ছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে করোনায় প্রায় 1700 মৃত্যু এবং নতুন আক্রান্ত 90,000-এর বেশি।
মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়, মারা গেছে 852 জন। ব্রাজিলে মারা গেছে 818 জন। পর্যটন প্রসারে ভারত ভুটান সীমান্তে চালু হচ্ছে বাস চলাচল। এক সপ্তাহে রোমানিয়ায় করোনার সংক্রমণ 62% বেড়েছে। ইউক্রেনে বেড়েছে 34%। তাইওয়ানের পার্লামেন্টে সংঘর্ষে জড়িয়েছেন এমপিরা। মঙ্গলবার তাইওয়ান সরকারের প্রধান সু স্যাং-চ্যাং বক্তব্য দিতে শুরু করলে বাধা দেয় বিরোধী দল দ্য ন্যাশনালিস্ট পার্টির সদস্যরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। একে অপরের দিকে প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে। পরে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান তাইওয়ান প্রধান। বলেন, সরকারের নীতি সম্পর্কে জানা জনগণের অধিকার। আর পার্লামেন্টে এমন সংঘর্ষের ঘটনার নিন্দা জানান তিনি। পরে পার্লামেন্ট ছেড়ে চলে যান সু স্যাং-চ্যাং। জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ইস্যুতে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। এদিকে করোনা মোকাবেলায় ক্ষমতাসীন দলের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের। শুধু জুন-জুলাইয়ে তাইওয়ানে করোনায় মৃত্যু হয়েছে 800 জনের। বড় মঞ্চে গোলখরা কাটালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিও ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে 2-0 গোলে। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরেন মেসি। ফ্রেঞ্চ আয়ার্ল্যান্ডে শুরুর সাফল্য আসে ইদ্রিসা গেইর কল্যাণে। আর দ্বিতীয়ার্ধে অপেক্ষা পুরোই মেসির। 74 মিনিটে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়ায় জাল খুঁজে নেন খুদে জাদুকর। পুরো ম্যাচে ম্যান সিটির টানা আক্রমণ সামলে দুর্দান্ত জয় তুলে নেয় পচেত্তিনোর দল। অন্যদিকে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে পুচকে শেরিফ তিরাসপুলের কাছে 2-1 ব্যবধানে হেরেছে আনচেলত্তির দল। তবে পোর্তোর মাঠে গোল উৎসব করেছে লিভারপুল। সালা, মানে, ফিরমিনোর তোপে 5-1 গোলের জয় পেয়েছে ওয়াল রেডস। টি-20 বিশ্বকাপে বরাবরই হতাশ করেছে বাংলাদেশ। এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে ইতিহাস গড়ার অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ। টানা 3 সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন টাইগার অধিনায়ক। মূল পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে মানসিক দৃঢ়তাকে গুরুত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ। টি-20তে সেরা সময় পার করছে বাংলাদেশ। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে সিরিজ জয়ের সাফল্য। কিন্তু ঘরের মাঠে স্লো উইকেটে প্রতিপক্ষকে বেকায়দায় ফেললেও ওমান আমিরাতে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে আমরা 2টা সিরিজ জিতেছি, তার আগে জিম্বাবুয়েতে সিরিজ জিতে এসেছি। 3টা সিরিজে যেই প্রস্তুতি হয়েছে আমাদের, এটা কতটুকু বুস্ট আপ করবে বিশ্বকাপের আগে? সবচেয়ে বড় কথা আপনি যে মেনশন করলেন যে জয়ের যে আত্মবিশ্বাস, সেটার চেয়ে বড় কিছু হতে পারে না। স্পেশালি যখন আপনি এরকম বড় একটা টুর্নামেন্ট খেলবেন, বৈশ্বিক টুর্নামেন্ট খেলবেন, যেখানে আপনার অপোনেন্টগুলো আরও বেশি চ্যালেঞ্জিং থাকবে, আরও টাফ থাকবে, তো তখন হয়তো সেই আত্মবিশ্বাসটা আপনাকে অতিরিক্ত একটা ভরসার জায়গা দিবে যে আপনি প্রেশার সিচুয়েশন বা ক্রাঞ্চ সিচুয়েশনগুলো আপনি ভালো করে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু যে ফরম্যাটে গত কিছুদিন সাফল্যে ভাসছে টিম টাইগার্স, সেখানকার অতীতটা বড্ড মলিন। টি-20তে বাংলাদেশের অবস্থান আসলে লাস্ট 3টা সিরিজের বাদ দিলে একটু নাজুক অবস্থায় আছে। আমরা যদি সবশেষ বিশ্বকাপের পারফরমেন্স দেখি, যে লাস্ট 6টা ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশ অতটা ভালো করেনি। এবার আসলে কতটুকু আত্মবিশ্বাসী, এটা রাইট টাইম কিনা বাংলাদেশকে আসলে ভালো করার? লাস্ট 6টা টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজের প্রবলেম মাত্র একটা ম্যাচ জিতেছি, তো সেই ব্যারিয়ারটা আমরা ভাঙতে চাই ইনিশিয়ালি, এবং অ্যাজ মেনি অ্যাজ ম্যাচ উই ওয়ান্ট টু উইন। বাছাই পর্বের পরীক্ষা কঠিন হওয়ার কথা নয়। সহজ প্রতিপক্ষের বাধা টপকে চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাউন্ড 12-এ, যেখানে আছে টি-20 সেরা দলগুলো। ডিপেন্ডিং অন কন্ডিশনস, ওই কন্ডিশনসগুলো আইডেন্টিফাই করা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ওই জিনিসগুলো আমাদের তাড়াতাড়ি অ্যাডজাস্ট করাটা ইম্পর্টেন্ট, এবং মানসিকভাবে দৃঢ় থাকাটা ইম্পর্টেন্ট। টি-20 অভিজ্ঞতায় অন্যদের চেয়ে পিছিয়ে থাকলেও মাহমুদুল্লাহর শক্তির জায়গা তারুণ্য। সেই শক্তি দিয়েই ইতিহাস বদলে ফেলাই লক্ষ্য। তরুণ প্লেয়ার যারা আছে সবাই ভালো পারফর্ম করছে, সেটা সবচেয়ে বড় পজিটিভ দিক আমাদের টিমের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে লক্ষ্যে চট্টগ্রামে এই দলের হয়ে ম্যাচ খেলা মুশফিকুর রহিমের প্রথমটায় তা পূরণ হয়েছে। দুরন্ত 50-তে নিঃসন্দেহে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মুশফিক। টাইগারদের নবীন সদস্য শামীম পাটোয়ারি ব্যাটিংয়ে খারাপ করলেও বোলিং দিয়ে কিছুটা পুষিয়ে নিয়েছেন। এদিকে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ দলের ভ্রমণসূচি। পরিশ্রম, একাগ্রতায় তিনি অনন্য। বিশ্বকাপের আগে রানের খোঁজে মুশফিক। চট্টগ্রামে এ দলের হয়ে ওয়ানডেকে টি-20-র প্রস্তুতি মঞ্চ বানিয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা যে অস্বস্তি তা কাটিয়ে উঠতে মুশফিকের লড়াই। এইচপির সাথে মিস্টার ডিপেন্ডেবলের দুরন্ত ব্যাটিং, তাড়াহুড়োয় না গিয়ে বলের মেরিট বুঝে শট খেলেছেন পছন্দ মতো। 91 বলে 6-4 ও 1 ছক্কায় 70 রান দেখতে টি-20 সুলভ নয়, কিন্তু এই ইনিংস নিঃসন্দেহে মুশফিককে দিয়েছে কনফিডেন্স। বিশ্বকাপ দলের নবীন সদস্য শামীমের প্রস্তুতি হয়নি জুৎসই। সাথে নেমে রানের গতি বাড়ানোর চেষ্টায় আটকে যান 1 অঙ্কে। তবে বোলিংটা ঠিকই উপভোগ করেছেন এদিন। শান্তকে রিটার্ন ক্যাচে ফেরানো ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। মুশফিক শামীমরা চট্টগ্রামে, মিরপুরে মাহমুদুল্লাহ আফিফদের ব্যস্ততা নেট সেশনে। টি-20 মুডে ব্যাটিংয়ে খুঁটিনাটি জেনে বুঝেই তৈরি হচ্ছেন বিশ্বমঞ্চের জন্য। এদিকে শুরু হয়ে গেছে ওমান যাত্রার কাউন্টডাউন। চূড়ান্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের ভ্রমণসূচি। 3 অক্টোবর দেশ ছাড়ার আগে স্পন্সরের আবদার মিটিয়ে কোভিড টেস্ট দিতে হবে সবাইকে। মাস্কাটে পৌঁছে একদিনের হোটেল কোয়ারেন্টিন। এরপর 4 দিন সেখানে অনুশীলন করে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাত যাবে টিম টাইগার্স। ওখানে 12 অক্টোবর শ্রীলঙ্কা আর 14 তারিখ প্রস্তুতি ম্যাচ আয়ারল্যান্ডের সাথে। সেখান থেকে আবারও ওমানে ফিরবে মাহমুদুল্লাহরা। 17 অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু মূল লড়াই। প্রথম রাউন্ড পেরিয়ে পরবর্তীতে আমিরাতে সুপার 12-এর চ্যালেঞ্জ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চে নাগরিকতা পাওয়ার পর এখনও ফিফার অনুমতি মেলেনি, তাই সাফ চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিটা কিংসলের। এতদিনেও ছাড়পত্র আদায় করতে না পারায় বাফুফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে নানা গুঞ্জনও আছে ফুটবল পাড়ায়। তবে কিংসলের মতো ফুটবলার সাফের দলে প্রয়োজন ছিল বলে গেছেন জামাল ভুঁইয়া। স্বপ্ন ভাঙে, হৃদয় কাঁদে। সাফে সুযোগ হবে না বুঝেই অনুশীলনের বাইরে ছিলেন এলিটা কিংসলে। তার একাকিত্ব সতীর্থদের পাশে থেকেও বহুদূরে যেন তার উপস্থিতি। মুহূর্তগুলো হৃদয় ছুঁয়ে যায়, মন খারাপ করে। কিংসলে দলে নেই, তা মানতে কেন কষ্ট হয়? বাফুফে কি সত্যি সর্বোচ্চ চেষ্টা করেছিল কিংসলের জন্য? জনপ্রিয় দৈনিকের পাঠক জরিপে 98% ভোট পড়েছে যারা ফেডারেশনের ব্যর্থতাকে সামনে এনেছেন। পেছনে ফেরা যাক। কিংসলে মার্চে পেয়েছিলেন বাংলাদেশের নাগরিকত্ব। তখন থেকেই জাতীয় দলে খেলার গুঞ্জন শুরু হয়ে যায়। এরপর কেটেছে 6 মাস। বাফুফেও বারে বারে ফিফা থেকে যত দ্রুত সম্ভব ছাড়পত্র পাওয়ার আশা দেখিয়েছে। তার সমস্ত কাগজপত্র সবকিছু আমরা ফিফাতে পাঠিয়েছি। অবস্টাকলস বা কোনো পারমিশন বা এরকম কোনো অথরাইজেশন, সেগুলোর জন্য কোনো আসলে ল্যাকিংস না থাকে। সাফের প্রাথমিক দলে রেখে সেই আশা আরও বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু জটিলতা কাটিয়ে কিংসলেকে মালদ্বীপে পাঠাতে পারেনি। বাইরের থেকে মনে হয়েছে সবার আন্তরিকতা আছে, খেলোয়াড়ের আন্তরিকতা আছে, কোচেরও আন্তরিকতা আছে, ইভেন ফেডারেশনের আন্তরিকতা ছিল। গ্যাপটা কোথায়, এটা আমরা পরিষ্কার না। কিংসলেকে কেন প্রয়োজন? বিশাল দেহি এই আফ্রিকান ডিফেন্স ভেদ করেন সহজেই। বক্সে তার রিফ্লেকশন, গতিময় শট সবই লাল সবুজের ফুটবলে যে বড্ড অভাব। যারা সামনে খেলে ওরা সবাই মানে একই সাইজ, আর এলেটা একটু বড়, তো ওর নিয়ে একটু ডিফারেন্স। তো এই জন্য আমি পার্সোনালি চাইছি এলেটা। সোমবারের অনুশীলনে প্রাথমিক স্কোয়াডের 26 জনই নিয়েছিলেন কোচের তালিম। কিংসলেকে বসিয়ে রাখা হয় শুধুই কি চূড়ান্ত স্কোয়াডে না থাকার কারণ, নাকি অন্য কিছু? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।